আচ্ছা, আমরা গতদিন পড়তেছিলাম যে গতির সমীকরণগুলো পড়তেছিলাম, তোমাদের মনে আছে যে আমরা গতি, তোমরা 9-10 অলরেডি এটা পড়ে আসছো যে আমরা গতির 4টা সমীকরণ পড়ছিলাম। সেটা হচ্ছে তোমার, আমরা প্রথমে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে সমবেগের জন্য একটা ইজি জিনিস পড়ছিলাম, সেটা তোমরা সবাই আসলে জানো। সমবেগের জন্য এই কথাটা সত্য সবসময়। সমবেগের জন্য আমরা গতি সমীকরণ আসলে কি পড়ছিলাম, সমবেগের জন্য পড়ছিলাম যে এস ইকুয়াল টু ভি, এটাই। পরে একটা সমীকরণে পড়ছিলাম আর তোমার ভি কনস্ট্যান্ট ছিল, কাজেই তোমার এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। তো গেল। আর সমত্বরণের জন্য তোমাদের একটা কথা বলছিলাম, সমত্বরণ সমত্বরণ এই জিনিসটার জন্য অনেকগুলো পড়ছিলাম। প্রথমত যেটা পড়ছিলাম সেটা হচ্ছে তোমার ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তারপর তোমাদের এটা দেখাইছিলাম যে এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি। তারপরে হচ্ছিল তোমার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তারপর বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। এবং তোমাদের এই কথাটা বলছিলাম যে আমাদের সমত্বরণ বা সমবেগ বা এই টাইপের যে কোনো প্রবলেম সলভ করার জন্য প্রথমে যেটা করবা, এক নাম্বার কাজ হচ্ছে তোমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা ঠিক করে নিবা। তোমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম ঠিক করে নিবা। কোঅর্ডিনেট সিস্টেম ঠিক করে নিবা, কারণ এই জিনিসগুলো যেহেতু একটা এই জিনিসটা যেহেতু একটা কি বলে, ওয়ান ডিমেনশনাল মোশন, যেহেতু আমরা যেহেতু ওয়ান ডিমেনশনাল মোশন করতেছিলাম, কাজে এটা ওয়ান ডিমেনশনে কাজ করবে। এবং আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম ঠিক করে নেব যেটা আসলে ওয়ান ডিমেনশনে পজিটিভ দিক কোনটা হবে নেগেটিভ দিক কোনটা হবে সেই দিকটা আসলে ঠিক করে নিব। তারপর সেটা যদি ঠিক করে নেই তাহলে সেই অনুপাতে তোমার যে ফিক্সড ভ্যালুগুলো সে তার দিকটা কোনটা কোন দিক হবে সেটা বের করে নিলে তাহলে আসলে বাকি কাজ করতে সহজ হয়। এটা কি বুঝতে পারছি এটা কতদিন? আচ্ছা, গতদিনে এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা আজকে কিছু প্রবলেম করবো। এটা তোমাদের অলরেডি 9-10 পড়ার কথা, আমরা একটু আবার দেখাবো আর কি, ঠিক আছে? সো প্রথম কাজ, এটা খুব সোজা প্রবলেম। তোমাকে ধরো বলা হলো তুমি এখানে ভূমি থেকে একটা আদি বেগ নিয়ে, ধরো তোমাকে বললাম যে ইউ আদি বেগ নিয়ে একটা বস্তুকে তুমি উপর দিকে ঢিল মারছো। ইউ আদি বেগ দিয়ে একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করছো। প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে? সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে, এক নম্বর প্রশ্ন। প্রশ্নটা কি ক্লিয়ার সবার কাছে? এখন এটা কিভাবে করা যায়? সো তোমাদের গতদিন বলতেছিলাম যে এই জিনিসটা করার জন্য সবসময় যেটা করবা সেটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম ডিফাইন করে নিবা। এখানে সবচেয়ে সোজা কোঅর্ডিনেট সিস্টেমটা কোনটা, আমি যেখান থেকে শুরু করছে সেখান থেকে আমি ধরে নেই, ধরো এটাকে আমি ধরে নিলাম মূল বিন্দু, আর সোজা উপর দিকে যদি নিক্ষেপ করছে তাহলে এটা আমার মূল বিন্দু। আর সোজা উপর দিকে নিক্ষেপ করছে এই পয়েন্টটাকে আমি উপর দিকে ধরে নিলাম পজিটিভ, আর নিচের দিকে ধরে নিলাম নেগেটিভ। তো এটা আমার ধরা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মান বের করতে চেষ্টা করি। আমাকে যেহেতু কোনো একটা ইনিশিয়াল ভ্যালোসিটি দিয়ে নিক্ষেপ করছে, কাজে আমার আদি বেগ হবে, এটা মনে রাখবো তোমরা সবসময় এই জিনিসগুলো আগে লিখবা যে আদি বেগ, সরি আদি বেগ, আদি বেগ, আদি বেগ ইউ হচ্ছে তোমার দেওয়া আছে, মানে ধরো এটার নাম মান দিয়ে দিই, ধরো এটা হচ্ছে তোমার 1.15, ধরো 15 মিটার পার সেকেন্ড ধরো। সেটা হচ্ছে আদি বেগ ইউ সমান ধরো 15 মিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে। এখন কথা হচ্ছে এটা কি প্লাস না মাইনাস? প্লাস না মাইনাস হিসাব করার জন্য দেখবে যে আদি বেগ কোন দিকে, উপর দিকে, আর আমরা উপর দিকে ধরছিলাম পজিটিভ, এই কারণে তোমার আদি বেগটা হবে পজিটিভ। এটা কি বুঝছো? সো গেল। এখন কথা হচ্ছে তোমাকে এখন চা হয়েছে কি, তোমাকে চা হয়েছে উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা। এখন প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ উচ্চতা আমি কিভাবে বের করতে পারি, কার কোনো আইডিয়া আছে? ধরো এটাকে নাম দিই ক্যাপিটাল এইচ, এটা আমাকে চাওয়া হয়েছে। আমার কাছে আর কিছু দেওয়া নাই, আমি অ্যাকচুয়ালি আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে ত্বরণ জানি। যেহেতু এটা পৃথিবীর মানে পৃথিবীর উপর ঘটতেছে এবং খুব বেশি হাইটে না, এই জন্য আমরা ধরে নিচ্ছি যে এখানে মোটামুটি জি এর মান কনস্ট্যান্ট। এবার ত্বরণটাকে আমি ধরতে পারি এ হচ্ছে একটা সুষম ত্বরণ ধরতে পারি, মোটামুটি এক্স্যাক্টলি না, সুষম ত্বরণ ধরতে পারি, কারণ এটা মোটামুটি পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি হচ্ছে। এখন যদি এ সুষম ত্বরণ হয়ে থাকে তাহলে আমার এ কোন দিকে হবে, নিচের দিকে। এই নিচের দিকে হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণে নিচের দিকে যাবে, তার মানে এটা হবে তোমার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বাট এটা হচ্ছে নিচের দিকে। আর আমরা নিচের দিকে নেগেটিভ ধরছিলাম, কাজে এখানে তোমার এই জন্য হবে এটা নেগেটিভ। এটা কি বুঝছো? তাহলে এখন আমার দেওয়া আছে কি, আমার দেওয়া আছে আদিবেগ ইউ দেওয়া আছে, আর ত্বরণ এ দেওয়া আছে। আমি আর কি বের করতে যাচ্ছি, সর্বোচ্চ উচ্চতা এইচ বের করতে যাচ্ছি। এখন কি করা যেতে পারে, কারো কোনো আইডিয়া আছে? না, আমি সূত্র জানতে যাচ্ছি না, আমি আসলে
বলতে চাচ্ছি কিভাবে বের করা যায়। সূত্র তো আমি এখন অ্যাকচুয়ালি এখান থেকে বের করবো, টু ইউ বাই জি হবে। এবার কথা হচ্ছে আমি আসলে বলতে চাচ্ছি এটা কিভাবে আসে। সো বেসিক্যালি খেয়াল করো, আমি প্রবলেমটা সলভ করার আগে তোমাদের একটু বুঝতে হবে সর্বোচ্চ উচ্চতা বলতে আসলে কি বোঝাচ্ছি। এখন তুমি যদি কমন সেন্স দিয়ে চিন্তা করো, তোমরা সাধারণত কি করো, ধরো একটা বলকে সোজা উপর দিকে যখন নিক্ষেপ করো তাহলে কি হবে, আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে, উঠতে 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 এক জায়গায় যায়, তারপর আবার নিচের দিকে নামা শুরু করবে, তাই না? নিচের দিকে নামে এরকম পড়া শুরু করবে, রাইট? তো বেসিক্যালি প্লিজ খেয়াল করো যে আমার যখন একটা বল বা কোনো একটা কিছুকে আমি উপর দিকে নিক্ষেপ করলাম, তাহলে এটা সব উঠতে উঠতে উপর দিকে উঠতেই থাকবে, একটা পয়েন্টে এসে সে আসলে মোড় নিবে, সে আসলে ঘুরবে। তো এই পয়েন্টটা দেখো, সে উপর দিকে যাচ্ছিল, দ্বিতীয় যেতে যেতে নিচের দিকে আসবে। তো এখন কোন পয়েন্টটা টার্ন করবে বলো তো, মানে তার টার্নিং পয়েন্টটা কোনটা হবে? এই যে টার্নিং পয়েন্টটা হলো, এই হাইটটা আসলে হচ্ছে তোমার সর্বোচ্চ উচ্চতা এইচ, বা এই যে টার্নিং পয়েন্টটা হলো, এই টার্নিং পয়েন্টের হাইটটা হচ্ছে আসলে আমার এইচ। এটা কি বুঝছো? এই টার্নিং পয়েন্টের হাইট হচ্ছে এইচ। এখন এই টার্নিং পয়েন্টের স্পেশালিটি কি বলতো? স্পেশালিটি হচ্ছে এই টার্নিং পয়েন্টের আগ পর্যন্ত খেয়াল করো, এই টার্নিং পয়েন্টের আগ পর্যন্ত সে উপর দিকে যাচ্ছিল, তারপর যেই টার্নিং পয়েন্টটা ঘুরছে সে আসলে নিচের দিকে যাওয়া শুরু করছে। ব্যাপারটা কি বুঝছো? এটা কি ক্লিয়ার হয়ে গেছে? এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি বলি তার একটা আদি বেগ ছিল না 15 মিটার পার সেকেন্ড বেগে, তা আমার যেহেতু ত্বরণ, চিন্তা করো ত্বরণ তোমার নিচের দিকে 9.8, আর আদি বেগ হচ্ছে উপর দিকে, তার মানে এটা প্লাস এটা মাইনাস, তার মানে আস্তে আস্তে আমরা করছিলাম কি ভি ইকাল টু ইউ মাইনাস জিটি ইউ প্লাস এটি করছিলাম না? এখন ইউ এর ভ্যালু কত? ইউ এর হচ্ছে তোমার 15, আর এ এর ভ্যালু হচ্ছে তোমার -9.8 ইন্টু টি। তার মানে টাইম যত বাড়তে থাকবে তত আসলে এই ভি এর ভ্যালু কমতে থাকবে না, মানে বেগটা তত কমতে থাকবে না, মানে যত উপরে উঠতে থাকবে বেগ তত কমতে থাকবে, কমতে 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 এইখানে এসে জিরো হয়ে যাবে, এই টার্নিং পয়েন্ট এসে বেগ হয়ে যাবে জিরো, তারপরে উল্টায় যাবে, এই বেগটা যাবে উল্টায়, আগে বেগ ছিল উপর দিকে, এখন বেগ হয়ে গেছে নিচের দিকে। এটা কি বুঝছো? মানে বেসিক্যালি আমরা যখন একটা বস্তুকে উপর থেকে নিচে ফালাই দিই তাহলে কি হয়, প্রথমে যখন এদিকে থাকে তখন তার বেগ থাকে উপর দিকে, তখন তার ভেলোসিটি বেগটা থাকে উপর দিকে, বেগটা আস্তে আস্তে কমতে থাকে, কমতে 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 যায়, এক পয়েন্টে এসে জিরো হয়ে যায়, এই পয়েন্টে এসে জিরো হয়ে যায়, এই পয়েন্টে তোমার বেগ হচ্ছে জিরো, তারপরে আবার বেগটা নিচের দিকে পড়া শুরু করে, মানে তার এটা যদি নিচের দিকে পড়া শুরু করে তার মানে তার বেগটা হচ্ছে নিচের দিকে, তার মানে এই পয়েন্টে বেগটা হচ্ছে আসলে নেগেটিভ। মানে আমরা যদি উপর দিককে পজিটিভ ধরি, তাহলে প্রথম হাফে প্রথম দিকাংশে কি থাকবে, প্রথম দিকাংশে বেগটা থাকবে উপরের দিকে, মানে ভি এর ভ্যালু হচ্ছে পজিটিভ প্রথম দিকে, এইখানে সর্বোচ্চ উচ্চতায় যায় এটা হয়ে যাবে জিরো, আর যখন নিচে নামা শুরু করবে তখন ভি এর মান হবে নেগেটিভ। তার মানে আমি একটু বলতে পারলাম যে একটা বল যখন উপর দিকে উঠতেছে, উপরে উঠার সময়, উপরে উঠার সময় ভি হচ্ছে তোমার পজিটিভ, তারপর হচ্ছে সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় ভি হচ্ছে ইকুয়াল টু জিরো, আর যখন নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামে, তখন ভি হচ্ছে আসলে নেগেটিভ। এই ব্যাপারটা কি বুঝছো? এটা কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা এখন খেয়াল করো যে আমি যদি এটা বুঝে থাকো তাহলে আমার এখানে কি চাচ্ছি, আমি চাচ্ছি সর্বোচ্চ উচ্চতা বের করতে, মানে এইচ এর মান বের করতে। এখন এইচ এর মান বের করতে গেলে একটু জিনিস খেয়াল করো, আমরা যখন গতির সমীকরণ পড়ে আসছিলাম, দেখো তো এখানে কয়টা সমীকরণ ছিল, চারটা সমীকরণ ছিল। এখন খেয়াল করে দেখো যে এই চারটা সমীকরণের মধ্যে এমন কোন সমীকরণ কি আছে যেটা আসলে ইউ এইচ এ আর এ নিয়ে কাজ করে, কিন্তু শুধু ভি নাই, এখানে ভিও নাই টিও নাই, মানে এখানে দেখো ভি দেওয়া নাই আবার টিও দেওয়া নাই, কাজে আসলে এই দুইটা জিনিস মিসিং থাকলে তুমি আসলে পারবে না এই জিনিসটা সলভ করতে, কারণ এমন কোনো সমীকরণই নাই যেটা আসলে তোমার ভি আর টি দুইটাই মিসিং আছে, এই কারণে তোমার যে কোনো একটা কিছু জানতে হবে। তা আমরা একটু আগে একটু পরে আসলাম যে যখন এটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে, আমরা একটু আগে পরে আসলাম যখন সর্বোচ্চ উচ্চতায় থাকবে, ধরো সর্বোচ্চ হাইট হচ্ছে এই হাইটটা, এখানে বলতে পারি সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় ভি ইকুয়াল টু হবে জিরো। এটা কি বুঝছো? তার মানে আমি একটু বলতে পারতেছি, দেখো যে আমি যখন একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করছি, তখন যেটা হচ্ছে যে এই বস্তু যেহেতু উপর দিকে যাচ্ছে, এর একটা আদি বেগ ছিল ইউ, তাই এটাকে আমি সাধারণত কি করছিলাম, এটাকে আমি ধরে নিছিলাম যে উপর দিকে পজিটিভ, আমি উপর দিকে কোঅর্ডিনেট সিস্টেম ধরে নিছি উপর দিকটা পজিটিভ, নিচের দিকটা হচ্ছে নেগেটিভ। এই যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে এখানে, তখন কি হবে, এটা হচ্ছে তোমার সর্বোচ্চ উচ্চতা, এই হাইটটা হচ্ছে এইচ, মানে এই হাইটটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা ক্যাপিটাল এইচ,
এই হাইটের ব্যাপারে আমি কি বলতে পারি, এই হাইটের ব্যাপারে বলতে পারি এই হাইটে যখন উঠবে তখন তার বেগটা থাকবে 0। তার মানে এখানে চিন্তা করো যে এখানে আমি কি কি জানি, তাহলে এখানে আমি কি জানি, আমি আদি বেগ ইউ জানি, উচ্চতা সরি বেগ শেষ বেগ ভি জানি, আর তোমার উচ্চতা এইচ জানি, এবং আরেকটা জিনিস জানি সেটা হচ্ছে ত্বরণ জি নিচের দিকে, এটা আমি জানি। তাহলে খেয়াল করো আমি কি কি জানি, যেটা জানি সেটা লিখে রাখি। আমি কি কি জানি, আমি জানি তোমার আদি বেগ জানি, আমি আদি বেগ আসলে আদি বেগ ইউ জানি, তারপর হচ্ছে আমার শেষ বেগ জানি, শেষ বেগ তোমার ভি জানি, ভি সমান আমি পাইলাম 0। আর ধরো তারপর উচ্চতা, উচ্চতা এইচ সমান হচ্ছে উচ্চতা মানে উচ্চতা, বা এখানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি সরণ। কেন, আমি এখান থেকে হিসাব শুরু করছি, এখানে শেষ হয়েছে, তার মানে তোমার আমার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এটা আর শেষ পয়েন্ট হচ্ছে এটা, তাহলে সরণটা হবে তোমার এই ইনিশিয়াল পয়েন্ট থেকে শেষ পয়েন্টের দিকে। তাহলে উচ্চতা আর সরণ আসলে একই কথা, উচ্চতা এস ইকুয়াল টু হবে আসলে এইচ, কারণ হচ্ছে তোমার উচ্চতা আর সরণ এই কেসে সেম, কারণ সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার জন্য যে সরণটা হয় সেটা আসলে সর্বোচ্চ উচ্চতা, মানে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালে যে সরণটা হয় সেটা সর্বোচ্চ উচ্চতা। কাজে আর আমি আরেকটা জিনিস জানি সেটা হচ্ছে ত্বরণ জানি। আচ্ছা ত্বরণ জানি, এখন ত্বরণ এ এর ভ্যালু কত, এটা হচ্ছে 9.8, বাট এটা নিচের দিকে, তার মানে এটা হবে তোমার -9.8। ঠিক আছে, আর এখন ইউ এর ভ্যালু ধরো কিছু একটা দেওয়া আছে, ইউ এর ভ্যালু ধরো 15 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, বাট এর ভ্যালু হচ্ছে উপর দিকে, আর আমরা উপর দিকে পজিটিভ ধরছিলাম, তার মানে এটা হচ্ছে তোমার +9.8 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে তোমার নিচের দিকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে তোমার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বাট নিচের দিকে নেগেটিভ ধরছিলাম, এই জন্য হচ্ছে তোমার -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কি বুঝছো? তাহলে এখানে এই চারটা জিনিস আমার জানা আছে। এখন বলো যে এই চারটা জিনিস যদি জানি তাহলে কোন ইকুয়েশনে বসাইলে আমি এখানে, আমরা চারটা গতি সমীকরণ করছিলাম, এই চারটা গতি সমীকরণ ধরো আমি যদি নিয়ে যাই, আচ্ছা ধরো এই চারটা গতি সমীকরণ কপি করে এখানে নিয়ে যাই, হ্যাঁ আমি ধরো এই চারটা সমীকরণ গতি সমীকরণ নিয়ে আসলাম, তা আমাকে বলো যে আমি এখানে কোন সমীকরণে বসালে আমি আসলে পাই যাবো। এখানে দেখো আমার কি কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, এস দেওয়া আছে, এ দেওয়া আছে, তার মানে আমার এমন একটা সমীকরণ লাগবে যেখানে ইউ আছে, ভি আছে, এস আছে আর এ আছে। তাহলে এই সমীকরণটা আসলে এটা না, দেখো তো ইউ আছে, ভি আছে, এস, আচ্ছা সরি এখানে টি আছে, তাহলে এটা হচ্ছে লাস্টেরটা, ইউ আছে, ভি আছে, এ আছে, এস আছে, মানে এই সমীকরণটা ব্যবহার করতে হবে না আমাকে, এটা কি বুঝছো? তাহলে দেখো আমার যদি আমি এই সমীকরণ 1 নম্বর সমীকরণ বের করতে চাচ্ছি, আমি নাম্বার দেই, ধর আমি 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ, 4 নম্বর সমীকরণ, আমি যদি এক ব্যবহার করতে চাই তাহলে আমার ভি আছে, ইউ আছে, এ আছে, বাট টি কিন্তু টি তো নাই, এখানে তো টি দেওয়া নেই, এই জন্য আমরা এটা ব্যবহার করতে পারবো না, এক ব্যবহার করতে পারতেছি না। তারপরে 2 নম্বর যদি ব্যবহার করতে চাই, এস আছে, ইউ আছে, ভি আছে, বাট টি নাই, বাট এটা বাদ। তার মানে এবার দেখো এস আছে, ইউ আছে, এ আছে, বাট টি নাই, তার মানে 3 নম্বরটাও বাদ, তাহলে বাকি থাকে এখানে একটা হচ্ছে তোমার ভি আছে, এ আছে, এস আছে, আচ্ছা এটা হচ্ছে ইউ, ভি আছে, ইউ আছে, এ আছে আর এস আছে, তার মানে এই সবগুলো দেওয়া আছে। কাজে আমি এখানে 4 নম্বর সমীকরণটা ব্যবহার করবো। এটা কি বুঝতে পারছো যে আমি কিভাবে চুজ করলাম কোন সমীকরণটা ব্যবহার করবো? তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা পরবর্তীতে আমাদের খুব লাগবে, কারণ আমরা আসলে 4 নম্বর সমীকরণটা ব্যবহার করবো। 4 নম্বর সমীকরণে কি আছে, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এবার তোমার যা আছে সব বসায় দাও। তোমার ভি এর ভ্যালু ধরো, আচ্ছা ধরো আমি এটা জেনারেলাইজ করি, ইউ এর ভ্যালু ধরো 15 না ধরে জেনারেলাইজ একটা বের করি, তাহলে তোমার ভি এর ভ্যালু হচ্ছে 0 স্কোয়ার প্লাস ইউ এর ভ্যালু ধরো ইউ স্কোয়ার প্লাস 2a, তো এ হচ্ছে তোমার মাইনাস জি, তোমার এটাকে আমি বলতে পারি 9.8 না বলে এটাকে অ্যাকচুয়ালি এইভাবে লিখি, মাইনাস জি মিটার পার সেকেন্ড, মানে মাইনাস জি লিখি, তাহলে আসলে জেনারেলাইজটা হবে মাইনাস জি, আর এস হচ্ছে তোমার ক্যাপিটাল এইচ, কারণ আমরা বলছিলাম সরণটাই হচ্ছে তোমার আসলে সর্বোচ্চ উচ্চতা। তাহলে এখান থেকে হিসাব করে দেখো এটা আসবে তোমার ইউ স্কোয়ার মাইনাস 2gh, এটা সমান হচ্ছে 0। তাহলে সুতরাং এখান থেকে আমি বলতে পারি আমার উদ্দেশ্য হচ্ছে এইচ বের করবো, তাহলে এইচ বের করলে আসবে কত, এইচ বের করে তোমার এই পাশে নিয়ে যাও, এটা আসবে তোমার ইউ স্কোয়ার বাই 2g। এটা কি বুঝতে পারছো? তোমরা কি এটাই পড়ছিলা? এটা কি সবার কাছে ক্লিয়ার যে সর্বোচ্চ উচ্চতা কিভাবে বের হলো? এখানে কার কোনো প্রশ্ন আছে? তো তোমরা সবসময় মনে রাখবা যে আমরা যেটা তোমার কাছে যেটা দেওয়া আছে সেগুলো আগে লিখবা, সেটাকে ফ্রেশ করে লিখবা। প্রথম কাজ হচ্ছে যেগুলা দেওয়া আছে সেগুলো ভালো করে লিখবা, তোমার যেগুলা দেওয়া আছে সেগুলোর নাম আর প্রতীক এই দুটো ভালো করে লিখবা, তাহলে আসলে বাকি কোন ফর্মুলা ব্যবহার করতে হবে সেটা আসলে বুঝে যাবে আশা করি। তোমার যে কটা জিনিস তোমার দেওয়া আছে সেটা খুব ভালো করে লিখবা, তারপরে বাকিটা বের হয়ে যাবে। এটা কি বুঝতে পারছি? এখানে কার কোনো প্রশ্ন আছে?
আচ্ছা, প্রশ্ন যদি না থেকে থাকে তাহলে আমরা পরের প্রবলেমে যাই। একই জিনিস, জাস্ট খালি এবার আমি প্রশ্নটা চেঞ্জ করে দিব। মানে তোমাদের এইবারও আমি জিজ্ঞেস করলাম যে ধরো তোমার এই সিস্টেমটা সেমই আছে, তোমাকে একটা বস্তুকে ইউব্যাগে নিক্ষেপ করা হয়েছে উপরের দিকে। আমি জানতে চাইলাম যে সর্বোচ্চ উচ্চতায়, আগে এক নাম্বার কি চাইছিলাম, সর্বোচ্চ উচ্চতায় এইচ কত, রাইট? আমি তোমাকে 2 নম্বরে জিজ্ঞেস করলাম আচ্ছা সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, এটা জিজ্ঞেস করছি। সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে। এটা তুমি দুইভাবে করতে পারো। আমি জিজ্ঞেস করলাম, আগের বারে জিজ্ঞেস করলাম সর্বোচ্চ উচ্চতাটা কত ছিল, তোমরা একটু আগে বের করলা যে সর্বোচ্চ উচ্চতা এইচ এর মান হচ্ছে ইউ স্কয়ার বাই 2g। এইচ এর মান তোমরা এটা চাইলে মুখস্থ রাখতে পারো, তবে আমার মনে হয় এটা বের করে নেওয়াটা খুব বেশি কঠিন কাজ না, কাজে এটা বের করে নেওয়া যায়, সমস্যা নেই। তো সর্বোচ্চ উচ্চতা আমরা বের করলাম। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগবে। তো এখন আমাকে কিন্তু সর্বোচ্চ উচ্চতা চাওয়া হয় নাই, আমাকে চাওয়া হয়েছে এই ইউবেগ নিয়ে সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগবে। কাজে এখানে আমি যে সময়টা লাগাইছে সেই সময়টা বের করতে যাচ্ছি, মানে এখানে আমার হাইট বের করার উদ্দেশ্য না, আমি এখানে সময়টা বের করতে যাচ্ছি। সর্বোচ্চ উচ্চতা উঠতে যে সময়টা লাগবে সেই সময়টাকে আমি ধরো বললাম টি। ঠিক আছে, এটা বুঝছো? মানে অ্যাকচুয়ালি এটা আমি ধরো আপ লিখি, টি আপ। আপ মানে হচ্ছে উপরে উঠতে কত সময় লাগে, মানে আমি চাচ্ছি যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে। তাহলে এখানে আমার কি কি দেওয়া আছে, আবার আগের মতো আমার কি কি দেওয়া আছে সেটা আগে লেখো। আমার এখানে আদি বেগ দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, আদি বেগ সমান ইউ দেওয়া আছে। তারপর হচ্ছে তোমার শেষ বেগ ভি দেওয়া আছে, কারণ শেষ বেগ আমি যদি তোমাকে জিজ্ঞেস করছি যে উঠতে কত সময় লাগবে, শেষ বেগ ভি এটা তোমার দেওয়া আছে 0, কারণ হচ্ছে শেষ সর্বোচ্চ উঠলে ভি সমান 0 হবে অবভিয়াসলি। তারপর তোমার সময় চাওয়া হয়েছে, আচ্ছা ত্বরণটা যেহেতু দেওয়া আছে ওটা আগে লিখি। ত্বরণ তোমার এ, এটা হবে তোমার মাইনাস জি মিটার পার সেকেন্ড স্কয়ার, বাট এটা নিচের দিকে, এই জন্য হচ্ছে মাইনাস জি, নিচের দিক হলে নেগেটিভ, আমরা নিচের দিকে নেগেটিভ ধরছি। তারপর ফাইনালি আমাকে চাওয়া হয়েছে সময়, সময় টি আপ, এটা আমাকে জানতে চাওয়া হয়েছে। তো এটা আমি জানতে চাচ্ছি। এইবারে আবার আগের মতো চিন্তা করো যে এখানে আবার আগের মতো যে আমি এখানে 4টা সমীকরণ লিখি, এই 4টা সমীকরণের মধ্যে কোনটা ব্যবহার করবো বলো তো? এই হচ্ছে আমার 4টা সমীকরণ। এই 4টা সমীকরণের মধ্যে কোনটা ব্যবহার করলাম ভালো রাইট আনসার পাইতে পারি। এইবারটা একটু আলাদা হবে, কারণ হচ্ছে এবার আমার তথ্যটা একটু অন্যরকম ভাবে দেওয়া আছে। এবার খেয়াল করো, আগের বারে যেমন কি ছিল, আগের বারে যে 4টা টার্ম ছিল এবারে কিন্তু সেটা 4টা টার্ম আসলে দেওয়া নাই, এবার অন্য একটা টার্ম দেওয়া আছে। ওটা দিলে আসলে ভি, হ্যাঁ ওটা দিয়ে করলে আসলে হয়ে যায়। কারণ হচ্ছে বেসিক্যালি তোমার এখানে দেখো ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, এ দেওয়া আছে, টি দেওয়া আছে, তার মানে ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, এ দেওয়া আছে, টি আছে, তার মানে 1 নাম্বার ইউজ করলে হয়ে যাবে। তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে তোমার ইউ প্লাস এটি, এটা ইউজ করো তাহলে ডান। তাহলে এটা করলে কি আসবে, ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 0 সমান ইউ হচ্ছে তোমার ইউ, তারপর এ এর ভ্যালু হচ্ছে তোমার মাইনাস জি, আর টি এর ভ্যালু হচ্ছে টি আর। কারণ আমি চাচ্ছি সর্বোচ্চ উঠতে কত সময় লাগে। তো এখান থেকে দেখো বের করে দেখলে কি আসবে, তোমার এটা আসবে তোমার ইউ মাইনাস জি টি আপ, এটা সমান ভ্যালু হচ্ছে 0। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে টি আপ এই ভ্যালুটা আসবে তোমার জি বাই, সরি ইউ বাই জি, হচ্ছে তোমার ইউ বাই জি। এটা কি বুঝছো? তার মানে এটা হচ্ছে উপরে উঠতে যে পরিমাণ সময় লাগবে। এটা কি সবার থেকে ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে যদি উপরে উঠতে টি আপ পরিমাণ সময় লাগে, একই প্রশ্ন নিচে নামতে কত সময় লাগবে। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে নিচে নামতে কত সময় লাগবে, মানে সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামতে কত সময় লাগবে, নিচে নামতে কত সময় লাগবে। এখন এটা কিভাবে বের করা যায়, আর কোনো আইডিয়া আছে? আইডিয়া থাকলে বলতে পারো। আচ্ছা, আগের মতোই জাস্ট খালি এবার আমি জিজ্ঞেস করছি যে সর্বোচ্চ উচ্চতা থেকে, এটা হচ্ছে তোমার 3 নাম্বার প্রশ্ন, সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামতে আমার কত সময় লাগবে।
আচ্ছা, কার কোনো আইডিয়া নেই কি করা যেতে পারে? আচ্ছা, এটা দুইভাবে করা যায়। আমি একটা ওয়ে দেখাই, এটা খুব ইন্টারেস্টিং। একটা ওয়ে দেখানোর জন্য আমি ধরো আপাতত নিচে নামার সময় না করে 4 নাম্বার প্রশ্নে চলে যাই। 4 নাম্বার প্রশ্নটা যদি তোমাকে জিজ্ঞেস করি, আচ্ছা মোট কত সময় আকাশে থাকবে, মানে মোট কত সময় উপরে থাকবে, কত সময় উপরে থাকবে, মানে উপরে থাকবে বলতে আমি বলতে চাচ্ছি আকাশে থাকবে। মানে তোমাকে বলতে চাইলাম যে ধরো তোমাকে একটা বস্তু উপর দিকে ঢিল মারছো, তুমি আবার ধরে ক্যাচ ধরছো, মানে নিচে নামার পরে ক্যাচ ধরছো। আমি তো জিজ্ঞেস করলাম তোমার কতক্ষণ পরে আবার মাটিতে নেমে আসবে, একই কথা। কত সময় আকাশে থাকবে যে কথা, আকাশে থাকবে যে কথা, আর কত সময় পরে মাটিতে নামে আসবে সেটা যে কথা, আর মাটিতে নামে আসবে কতক্ষণ পরে সেটা আসলে সেম কথা। এই জিনিসটার একটা নাম আছে, এটাকে আসলে বলে উড্ডয়নকাল। এটাকে অ্যাকচুয়ালি বলে উড্ডয়নকাল। উড্ডয়ন মানে হচ্ছে তোমার ফ্লাই, মানে উড্ডয়ন করা মানে ওড়া, মানে উড্ডয়নকাল মানে হচ্ছে কত সময় পর্যন্ত আকাশে থাকবে, ঠিক আছে। উড্ডয়নকাল এটাকে সাধারণত ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করে। সো এখন 4 নাম্বার প্রশ্নটা আপাতত করো, চিন্তা করো, তারপরে 3 নাম্বারে যাচ্ছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে উড্ডয়নকাল মানে কি, কত সময় পরে ফেরত আসবে, এটা কার কোনো আইডিয়া আছে, মানে কি করা যেতে পারে? এখন কথা হচ্ছে এবার আমার কি কি দেওয়া আছে, তোমার সিস্টেমটা দেওয়া আছে কি, তোমার শুধুমাত্র ইয়া দিবেগে গেছে এটা দেওয়া আছে, আর জি থরর নিচে দেওয়া আছে এটা দেওয়া আছে, আর কি দেওয়া আছে? আর কিছু আসলে দেওয়া নাই, তোমাকে এখন বের করে নিতে হবে যে আর কিছু দেওয়া আছে। যেমন আগের বারে কিন্তু শেষ বেগ ভি ইকুয়াল টু 0 ছিল, এটা আসলে তোমার দেওয়া ছিল না, বাট তুমি এটা বের করে নিছো, ঠিক আছে। কার কোনো আইডিয়া? আচ্ছা, একটু খেয়াল করো, এটা করতে গেলে যে মজার কাজটা করা লাগে সেটা হচ্ছে তোমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে, সেটা হচ্ছে আদি বেগ আর শেষ বেগ এই কথাটা সম্বন্ধে একটু আইডিয়া রাখতে হবে। আদি আর শেষ এই কথাটা সম্বন্ধে একটু আইডিয়া রাখতে হবে। সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করো, তোমাদের আমরা যখন গতির সমীকরণ পড়াচ্ছিলাম তখন তোমাদের এটা বুঝাইছিলাম যে আদি বেগ মানে কি, তোমাদের বলছিলাম আদি বেগ বা আদি জাম্প সামথিং, এই কথাটা মানে হচ্ছে টি ইকুয়াল টু 0 টাইমে যে বেগটা পাওয়া যায়। আর শেষ মানে হচ্ছে তুমি যেই মুহূর্তে কাউন্ট করতেছো সেই মুহূর্তে, মানে তুমি মনে মনে চিন্তা করো যে তুমি যখন এই বস্তুটাকে উপর দিকে ঢিল মারছো তখন তুমি একটা স্টপ ওয়াচ চালু করছো। ধরো তোমার কাছে একটা স্টপ ওয়াচ আছে, তুমি স্টপ ওয়াচটা চালু করছো যখন উপর দিকে উঠে গেছে, উপর দিকে ওঠা শুরু করছে। তারপর উপর দিকে ওঠা যখন শুরু করছো তখন তুমি স্টপ ওয়াচ চালু করছো। তার মানে তোমার এই যে উঠার মুহূর্তটা, এই মুহূর্তটা হচ্ছে টি ইকুয়াল টু 0। আর এই মুহূর্তে তার যা বেগ ছিল সেটাকে আমরা বলছিলাম আদি বেগ। এখন আমি যদি শেষ বেগ এটা হিসাব করি যে এই উচ্চতায় উঠার পরে আমি টাইম কাউন্টিং শেষ করছি, মানে ধরো এই উচ্চতায় উঠছে তখন আমি স্টপ ওয়াচ অফ করে দিচ্ছি, তখন যেটা হবে সেটা হবে শেষ বেগটা হবে এখানে। কারণ আমি বেসিক্যালি আদি শুরু করছি এখান থেকে আর শেষ করছি এখানে, এই কারণে আদি বেগ এখানে, শেষ বেগ হচ্ছে এখানে। সিমিলারলি স্মরণে একই কথা, তুমি যদি টি টাইমের স্মরণ হিসাব করতে চাও, টি সময় স্মরণ হিসাব করতে চাও, তুমি টি যেখানে শেষ করবে সেটা তোমার ম্যাটার করে। তুমি যদি টি সর্বোচ্চ উচ্চতায় শেষ করো তাহলে তোমার স্মরণ একরকম আসবে, সর্বোচ্চ উচ্চতায় শেষটা করলে স্মরণ আরেক রকম আসবে। তুমি ধরো এরকম করলা যে এই টাইমে এসে স্টপ ওয়াচটা অফ করে দিছো, তাই এই টাইমে তুমি টি টাইম হিসাব করছো, তাহলে এই টাইমের স্মরণটা কিন্তু সর্বোচ্চ উচ্চতা হবে না, আর এই টাইমে বেগটা আসলে সর্বোচ্চ উচ্চতার বেগ 0টা হবে না, অন্য কিছু হবে। সিমিলারলি আমি যদি এরকম করি, আচ্ছা ঠিক আছে, যে আমি কি করব, আচ্ছা আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যখন এই বস্তুটা উপরে ওঠা শুরু করবে তখন থেকে আমি টাইম কাউন্ট হিসাব করা শুরু করব, কিন্তু এটা আমি টাইম কাউন্ট শেষ করা শুরু করব যখন আমার মাটিতে নেমে আসবে। ব্যাপারটা আমি আরেকবার বুঝাই, মানে তুমি স্টপ ওয়াচটা চালু করবা তখন যখন সে উপর দিকে ওঠা শুরু করছে, আর তো তুমি স্টপ ওয়াচটা শেষ করবা তখন যখন তোমার এটা উপরে উঠে এসে আবার নিচে মাটিতে এসে পড়ছে, ঠিক সেই মুহূর্তে তুমি আসলে স্টপ ওয়াচটা বন্ধ করে দিবা। মানে বেসিক্যালি তোমার আদি বেগটা হচ্ছে তুমি যখন উপর দিকে ওঠা শুরু করছো তখন, আর শেষটা হচ্ছে তোমার যখন মাটিতে এসে পড়বে তখন। মানে একটু বুঝো, আমার আদিটা হচ্ছে শুরুতে, মানে যখন নিক্ষেপ করেছি তখন, আর শেষটা হচ্ছে মাটিতে নামার পরে। এই ব্যাপারটা কি বুঝছো? এটা ভালো করে বুঝো, আমি স্টপ ওয়াচটা চালু করছি তখন যখন উপরে ওঠা শুরু করছে, আর তখন বেগটার নাম ছিল ইউ, এই বেগটাকে আমরা বলছি আদি বেগ, কারণ এটা ছিল আদিতে বা শুরুতে বা টাইম ইকুয়াল টু 0তে, এই কারণে এটাকে বলতে আমি আদি বেগ। আর শেষ বেগ বলতে আমি কি বোঝাচ্ছি, যখন মাটিতে নেমে আসবে, যেই মুহূর্তে মাটিতে পড়বে, বা ধরো আমি এখানে হাত পাতে আছি, এটা ক্যাচ ধরবো, তাহলে এই ক্যাচটা যখন হবে, ঠিক ঠিক যেই মুহূর্তে ক্যাচটা হবে সেই মুহূর্তে আমি টাইম স্টপ ওয়াচটা অফ করে দেবো, তাহলে সেটা হচ্ছে আমার শেষ বেগ, মানে সেটা হচ্ছে আমার শেষ মুহূর্ত, শেষ বেগ না অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমার শেষ মুহূর্ত। এখন কথা হচ্ছে একটু খেয়াল করে দেখো, যে আমি যদি শুরু করি এখান থেকে টি ইকুয়াল টু 0তে, আর ধরো টি ইকুয়াল টু 5 সেকেন্ড পরে ধরো ফেরত আসছে সে, তার মানে সে 5 সেকেন্ডে উপরে যায় আবার নিচে আসছে। এখন আমাকে বলো তো এই 5 সেকেন্ডে তার স্মরণ কত?
সরণ কোথায় হবে বলো তো? সরণ হবে তোমার এখান থেকে এ পয়েন্ট থেকে যাওয়া শুরু করছিল, উপরে উঠে আবার এই পয়েন্টে ফেরত আসছে। তার মানে বেসিক্যালি কি হবে, তার সরণ 0 হবে না? কারণ আমি শুরু করছিলাম টি ইকুয়াল টু 0 তে যখন সে ওঠা শুরু করছিল, আর আমি শেষ করছি যখন সে মাটিতে নামে আসছে। মানে বেসিক্যালি সে যখন শুরু করছিল তখন থেকে শুরু করছি, এ পয়েন্ট থেকে যখন ছিল তখন শুরু করছি, আর এ পয়েন্টে যখন আবার ফেরত আসছে তখন আমি শেষ করছি। তার মানে তোমাদের এটা বলছিলাম যে আমার যদি দুইটা পয়েন্টের মাঝখানে, এ আর বি পয়েন্টের মাঝখানে যদি একটা বস্তু এই আঁকাবাঁকা পথেও যায়, আলটিমেটলি আঁকাবাঁকা পথটা ম্যাটার করবে না। ম্যাটার করবে শুরুতে কোথায় ছিল, শেষে কোথায় ছিল, এই ডিফারেন্সটা আসলে ম্যাটার করবে। এটা হচ্ছে আমার সরণ। রৈখিক দূরত্বটাকে আমরা বলছিলাম সরণ। পথের দূরত্বটা, পথেরটা ম্যাটার করে না, পথের দৈর্ঘ্য মাপলে সেটা হবে দূরত্ব। সিমিলারলি আমি যদি এমন হিসাব করি যে শুরু থেকে হিসাব করছি এ পয়েন্ট থেকে আর শেষ করছি আবার এই পয়েন্টে, তাহলে কোন পথে গেল না গেল সেটা আমার ম্যাটার করে না, আলটিমেটলি আমার সরণ হচ্ছে 0। এই কথাটা কি বুঝছো? তাহলে আমি একটু বলতে পারি এই সিস্টেমে টি টাইম পরে, টি সময় পরে, টি সময় মানে কি, টি ইকুয়াল টু ক্যাপিটাল টি মানে হচ্ছে উড্ডয়নকাল, মানে যে সময় আকাশে ছিল এই উড্ডয়নকালে, উড্ডয়নকাল শেষ হওয়ার পরে এই সময়টা হচ্ছে ক্যাপিটাল টি, আমরা এই সময়টার নাম দিছি ক্যাপিটাল টি। এই টি সময় পরে তার সরণ এস ইকুয়াল টু হবে 0। এটা কি বোঝা গেছে? এখন একটু খেয়াল করো, আমি যদি এস ইকুয়াল টু 0 হিসাব করি তাহলে এবার কিন্তু আমার কাজ অলমোস্ট শেষ। আমার এবার কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে সেটা আসলে লিখে ফেলো। কি কি দেওয়া আছে তোমার, আসলে আদিবেগ দেওয়া আছে, আদিবেগ ইউ সমান দেওয়া আছে। তারপর তোমার শেষ বেগ জানা নাই তোমার, বাট তুমি একটু জানো যে তোমার সময় কত। সময় হচ্ছে তোমার, তোমার অ্যাকচুয়ালি জানো না, তোমাকে এটা বের করতে হবে। সময় টি ইকুয়ালস টু হচ্ছে ক্যাপিটাল টি বা উড্ডয়নকাল। আর সরণ জানো তুমি, সরণ এস ইকুয়াল টু হচ্ছে 0, কারণ তুমি শুরু করছিলা এ পয়েন্টে, শেষ করছো আবার এই, শুরু করছিলে এই এ পয়েন্টে আবার শেষ করছো এ পয়েন্টে আসে। আর তুমি একটু জানো যে তোমার আসলে, আচ্ছা শেষ বেগটা তুমি জানো না, আচ্ছা আর একটা ত্বরণ তো বাই ডিফল্ট জানো। ত্বরণ হচ্ছে তোমার এ ইকুয়াল টু মাইনাস ডি। তাহলে এখানে আমি কি কি জানি, ইউ জানি, টি জানি, এস জানি আর এ জানি। তাহলে এবার আমি আবার সেই গতি সমীকরণে চলে যাই। গতি সমীকরণ চারটা, আমি কি কি জানি, আমি জানি ইউ জানি, এ জানি, এস জানি আর টি জানি। তাহলে এবার কোনটা ইউজ করব, আমি ইউ জানি, এ জানি, এস জানি, টি জানি, তার মানে আমি 3 নম্বর সমীকরণটা ব্যবহার করবো, এই যেটা ইউজ করবো। তাহলে আমি এটা যদি ইউজ করি, এটা মানে হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইট স্কয়ার ইউজ করবো। তাহলে করো। তাহলে এটা আমি যদি করি, এখন আমি 3 নম্বর সমীকরণ মানে হচ্ছে আমি এটা ব্যবহার করব, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন করো, করলে কি আসবে, এস এর ভ্যালু তো 0, কারণ আমরা সরণ এই বিন্দু থেকে শুরু করছি আবার এই বিন্দুতে ফেরত আসছি, এস এর ভ্যালু হচ্ছে 0। ইউ এর ভ্যালু আমি জানি, ইউ টিটা হচ্ছে তোমার ক্যাপিটাল টি কারণ আমি উড্ডয়নকাল চাচ্ছি, প্লাস হাফ জি মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এ মানে হচ্ছে তোমার মাইনাস জি, কারণ জি হচ্ছে নিচের দিকে আর আমরা নিচের দিকে নেগেটিভ ধরছি, এই যে নিচের দিকটাকে নেগেটিভ ধরছি, আর টি স্কোয়ার। এখান থেকে হিসাব করো, এখান থেকে হিসাব করলে কি আসবে, তোমার এই জি টি স্টারটাকে এখানে নিয়ে আসো, তাহলে তোমার হাফ জি, আচ্ছা এই টিটা তোমার ক্যাপিটাল টি, কারণ আমি তোমাদের বলছিলাম যে কি বলে উড্ডয়ন কাল বের করতেছি আমরা, উড্ডয়ন কাল বের করলে টি এর ভ্যালু হচ্ছে তোমার ক্যাপিটাল টি, তাহলে হাফ জি ক্যাপিটাল টি স্কোয়ার, এটা সমান হচ্ছে তোমার আসলে ইউ ক্যাপিটাল টি। এখন আমরা দুই পাশ থেকে টি কাটে দিতে পারি, কারণ হচ্ছে তোমার এখান থেকে, আচ্ছা টি ধরো কাটলাম না, টি না কাটে আরেকটা ওয়েতে করা যায়। এখন খেয়াল করো যে আমি এটা যদি এই পাশে নিয়ে আসি, আচ্ছা বাদ দাও, আমি আপাতত টি কাটে দিই, কারণ টি 0 হবে না। আর টি ইকুয়াল টু উড্ডয়নকাল যদি 0 হয় তার মানে তোমার 0 বিন্দুতে একবার সরণ 0 ছিল, এই কারণে টি এর মানে 0 আসবে। আমি যদি টিটা 0 ইগনোর করি তাহলে টিটা দুই পাশ থেকে কাটে দিলে এরকম আসবে যে হাফ জি টি ইকুয়াল টু ইউ। তারপর এখান থেকে আমি বলতে পারি যে তুমি এখান থেকে বের করতে পারবা টি ইকুয়াল টু হচ্ছে তোমার 2u বাই জি। এখন টি ইকুয়াল টু 0 আর একটা ভ্যালু আসতো, বা টি ইকুয়াল টু 0টা হবে না, কারণ আমরা আদি যখন হিসাব শুরু করছি টাইম ইকুয়াল টু 0 তো আসলে সরণ এস ইকুয়াল টু 0 ছিল, এই কারণে তোমার টি এর মান 0 আসলে আসতে পারে, বাট টি এর মান 0 আসলে উড্ডয়নকাল না, শুরুতে এমনিই ছিল, এই কারণে আসলে এই ভ্যালুটা আমরা নিব। তার মানে এখান থেকে আমরা পাইলাম যে উড্ডয়নকাল বা আকাশে ছিল টি ইকুয়াল টু 2u প্লাস জি, এটা আমার। তার মানে এটা কি বোঝা গেছে, মানে আকাশে ছিল কতক্ষণ সেটা কি বুঝতে পারছো, মানে আকাশে ছিল টি ইকুয়াল টু 2u বাই জি, এই টাইম পর্যন্ত সে আসলে আকাশে ছিল, এটা আমরা বের করলাম। এটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা এখন একটু খেয়াল করো, আমরা আগের প্রশ্নে 2 নম্বরে কি করছিলাম, 2 নম্বরে করছিলাম যে টি আপ বের করছিলাম, টি আপ বের করছিলাম কত, ইউ বাই জি। আর আমরা এখন টোটাল টাইম, আচ্ছা টোটাল টাইম, আচ্ছা পরের পৃষ্ঠায় যাই, গ্যাদারিং হয়ে যাচ্ছে। আমরা 2 নম্বরে কি করছিলাম, উপরে উঠতে সময় বা টি আপ বের করছিলাম ইউ বাই জি। আর 4 নম্বরে বের করলাম কি, যে টি টোটাল টি হচ্ছে, টোটাল উড্ডয়নকাল হচ্ছে 2u বাই জি।
তাহলে এটা হচ্ছে উঠতে সময়, এটা হচ্ছে আমার উঠতে সময়, আর এটা হচ্ছে মোট আকাশে সময়। এখন আমি যদি উঠতে সময় জানি, মোট আকাশের সময় জানি, তাহলে 3 নম্বরে আমাকে কি চাওয়া হয়েছিল, যে নামতে কত সময় লাগছিল, তাই না? মানে উপর নিচে নামতে কত সময় লাগছে, তার মানে এটা বুঝতেই পারতেছো নামতে কত সময় লাগবে, যে উঠতে সময় টোটাল সময় থেকে না উঠতে সময় বাদ দিলে যেটা হয় সেটাই। মানে আমি যদি জিজ্ঞেস করি টি ডাউন কত, টি ডাউনটা বেসিক্যালি হচ্ছে তোমার টোটাল সময় থেকে টি আপ সময়টা বাদ দাও, তাহলে তোমার আসলে নামতে যত সময় লাগবে সেটা বের হয়ে যাবে। তা বের করো, তাহলে এটা আসবে তোমার 2u/g or মাইনাস u/g, এটা করো, এটা করলে আসবে তোমার, দেখবা যে u/g আসবে। মানে বেসিক্যালি আমরা একটু দেখাইতে পারলাম যে টি ডাউন এটা হচ্ছে তোমার u/g। মানে এখান থেকে মাঝে মাঝে এই টাইপের প্রশ্ন দেয় তোমাকে, তোমাকে জিজ্ঞেস করে যে তুমি দেখাও যে একটা বস্তুকে ইউ বেগে উপর দিকে নিক্ষেপ করলে দেখাইতে বলে যে উঠতে যে পরিমাণ সময় লাগবে নামতে ঠিক সেই পরিমাণ সময়ই লাগবে। এটা আসলে এখান থেকে দেখানো যায়। তুমি ফার্স্টে 2 নাম্বার থেকে উঠতে সময় বের করবা, তারপর 4 নাম্বার যেটা করবে সেটা হচ্ছে মোট সময়টা বের করবা, আর নামতে সময়টা আসলে সেখান থেকে বের হয়ে যাবে। তারপর তুমি এখান থেকে দেখাতে পারবা সুতরাং মানে উঠতে সময় টি আপ ইকুয়াল টু নামতে সময় টি ডাউন। সেটা মাঝে মাঝে জিজ্ঞেস করা যে তোমার উঠতে যে পরিমাণ সময় লাগবে নামতে ঠিক সে পরিমাণ সময় লাগবে, এটা প্রমাণ করা যায়। ঠিক আছে, এখানে কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা এটা দেখলাম, আরো হয়তো দু একটা এক্সাম্পল দেখে তারপর আমরা সামনের দিকে যাব। আচ্ছা যাও, সো একটু খেয়াল করো যে আমরা পরের এক্সাম্পলে যাই। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, তোমরা মনে হয় এটাও করে আসছো, তাও একটু দেখাই। তোমাকে বলা হয়েছে যে ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার থেকে একটু wait করো, তোমার থেকে ধরো এখানে আছে, তোমাকে বলা হইলো যে তোমার থেকে ধরো একটা দূরত্ব, মানে ধরো তোমার কাছে ধরো ধরো 13 মিটার, 13 মিটার দূরে একটা বাস দাঁড়ায় ছিল, এখানে একটা বাস দাঁড়ায় ছিল। এখন কথা হচ্ছে যে যে এই বাসটা ধরো স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে যাওয়া শুরু করছে, ধরো 2 মিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাওয়া শুরু করছে, স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে 2 মিটার/সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে যাওয়া শুরু করছে। এখন যেই মুহূর্তে চলা শুরু করছে তুমি এই বাসটা ধরার জন্য দৌড় দিলা, তুমি ধরো দৌড়াতে পারো ধ্রুব বেগে, তুমি ধরো সমবেগে দৌড়াতে পারো, তুমি ধরো ত্বরণে দৌড়াতে পারো না, তুমি সমবেগে দৌড়াতে পারবা, তুমি তুমি সুন্দর মতো সমবেগে দৌড়াবা। এখন কথা হচ্ছে তুমি এই বাসটা ধরতে চাইলে তোমাকে মিনিমাম কত বেগে দৌড় দিতে হবে সমবেগে? আমার প্রশ্নটা বুঝতে পারছি? প্রশ্নটা হচ্ছে তোমার সামনে একটা বাস আছে 13 মিটার দূরে, এই বাসটা কত কি হয়েছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাওয়া শুরু করছে, সমত্বরণে স্থির অবস্থা থেকে যাওয়া শুরু করছে। এখন কথা হচ্ছে তুমি এই বাসটাকে যেই মুহূর্তে যেতে দেখছো সেই মুহূর্তে ভি সুষম বেগে দৌড় দিছো। এখন কথা হচ্ছে তুমি যদি এই বাসটা আসলে ধরতে চাও, মানে তুমি যদি বাসটা ধরতে পারো, তাহলে তোমাকে মিনিমাম কত বেগে দৌড় দিতে হবে, মানে তোমার এই বেগটা মিনিমাম কত হইলে, ভি এর মিনিমাম ভ্যালু কত হইলে তুমি আসলে এই বাসটাকে ধরতে পারবে? প্রশ্নটা কি ক্লিয়ার সবার কাছে? এখন কি করা যেতে পারে প্রশ্নটা এটার জন্য? প্রশ্নটা হচ্ছে তুমি যদি বাসটাকে ধরতে চাও তাহলে তোমাকে সমবেগে দৌড়াতে হবে, তুমি সমবেগে ধরো দৌড়াতে পারো, তুমি ত্বরণে ত্বরণে দৌড়াতে পারো না, তুমি সমবেগে দৌড়াতে পারো। যেই মুহূর্তে বাসটা ছাড়বে তুমি সেই মুহূর্তেই সমবেগে যাওয়া শুরু করবে, তাহলে তোমার মিনিমাম কত বেগে দৌড় দিলে তুমি আসলে বাসটাকে ধরতে পারবে? কি করা যায়, মানে এখানে এই কি অ্যাপ্রোচ হতে পারে, এই টাইপের প্রবলেম সলভ করতে পারলে তুমি কি করতে পারবে? এখানে একটা কথা আমি লিখে নেই, সেটা হচ্ছে এই বাসটার স্থির অবস্থা থেকে যাওয়া শুরু করছে, স্থির অবস্থা থেকে যাওয়া শুরু করছে মানে ইউ হচ্ছে 0 মিটার/সেকেন্ড স্কয়ার, মানে আদি বেগ শূন্য, মানে স্থির অবস্থা থেকে যাওয়া শুরু করছে, সুষম ত্বরণে যাওয়া শুরু করছে, আর তুমি দৌড় দিবা সুষম বেগে, আর তোমার দূরত্বটা হচ্ছে ধরো x মিটার, x মিটার দূর থেকে x মিটার পিছন থেকে তুমি সেটা দৌড় দিবা। কারণ এই টাইপের প্রবলেম কিভাবে সলভ করা যায়? কার কোনো আইডিয়া আছে?
কাজ করো, আমি যেহেতু এটা অলরেডি অর্ধেক কাজ তোমাদের জন্য আসলে করে দিছি এখানে। অর্ধেক কাজ বলতে কি, তোমাদের এই প্রশ্নটা আমি যে তোমাদের ছবি এঁকে দেখাই দিলাম, তোমার এই প্রশ্নটা অবশ্যই ছবি এঁকে দেওয়া থাকবে না, তোমার এই প্রশ্নটা কথায় লেখা থাকবে। মানে ধরো তোমার কথায় লেখা থাকবে যে একটা বাস এ সুষম ত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তুমি ধরো 13 মিটার পিছন থেকে এই বাসটা ধরার উদ্দেশ্যে সমবেগে দৌড় দিলা। প্রশ্ন হচ্ছে তুমি সর্বনিম্ন কত বেগে দৌড় দিলে এই বাসটাকে ধরতে পারবা, এরকম করে তোমাকে বলা থাকবে, যে এরকম একটা কথায় লেখা থাকবে প্রশ্নটা। তোমার 1 নাম্বার কাজ হচ্ছে এই প্রবলেমটাকে ছবিতে দাঁড় করানো। তুমি এরকম একটা নিজের মতো করে ছবি বানিয়ে নিবা, ছবি বানায় প্রত্যেকটা জিনিসকে একটা নাম দিবা। নাম বলতে কি, যে ভ্যালুগুলো তোমাকে দেওয়া আছে সেই ভ্যালুগুলো একটা নাম দিবা। যেমন আমি কি প্রথমে যে কাজটা করলাম তোমাদের, সেটা হচ্ছে এই যে তোমাদের এটা বললাম যে তুমি এই ছবিটা আঁকবা, যে আচ্ছা আমি এখানে দাঁড়ায় আছি, ধরো এই পয়েন্টটার নাম হচ্ছে এ, তোমার বাসটা এখান থেকে যাওয়া শুরু করছে, এই পয়েন্টটার নাম ধরো বি, তারপর হচ্ছে ধরো আচ্ছা তোমার বাসের পিছনের মাথা থেকে চিন্তা করো, ধরো এই পয়েন্টটার নাম হচ্ছে ধরো তোমার বি। এখন এই বাসটা যেহেতু সুষম ত্বরণে যাওয়া শুরু করছে, তার মানে তোমার ত্বরণ হবে এ হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর তোমার আদি স্থির অবস্থায় যাওয়া শুরু করছে, তার মানে এ হবে তোমার 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জিনিসগুলো তুমি মানে করে নিবা। মানে তোমার প্রথম কাজ হচ্ছে এই ছবিটা আঁকা। ছবিটা আঁকলে কি সুবিধা হবে, তুমি আসলে ব্যাপারটা বুঝতে পারবা যে এখানে কি আসলে ঘটতেছে। ঠিক আছে। এখন 2 নাম্বার কাজ হচ্ছে, তোমাকে যদি এরকম কিছু জিজ্ঞেস করে যে আচ্ছা ধরতে পারবে কিনা, বা ধরতে পারার জন্য কি করতে হবে, বা মিলিত হবে কখন, এই টাইপের রোল সলভ করার সময় সবসময় যেটা করবা, তুমি ধরে নিবা। তুমি একটা জিনিস ধরে নিবা যে ধরি এই জিনিসটা টি সময় পরে মিলিত হবে। মিলিত হোক কি না হোক তুমি ধরে নিবা টি সময় পরে মিলিত হবে। এখন এটা ধরে নেওয়ার কারণ কি, তুমি ধরে নিয়ে দেখবা যে টি এর মানটা কত আসে। তুমি ধরে নিবা টি সময় পরে মিলিত হবে, তারপর দেখা গেল যে টি এর মান আসছে -1, তার মানে আসলে এটা মিলিত হওয়া সম্ভব না, কারণ সময় তো নেগেটিভ হয় না। এইভাবে আসলে এই জিনিসটা বের করতে হয়। তুমি ধরে নেবা যে আচ্ছা সে মিলিত হয়েছে, মিলিত হয়ে আমি টি এর মানটা বের করবো, যে টি এর মানটা আমি জানি না, টি এর মানটা বের করবো। টি সময় পরে মিলিত হবে, এই জিনিসটা ধরে নিয়ে টি এর মানটা বের করবা। তারপর তুমি দেখবা যে আচ্ছা টি এর মানটা কত আসে, সেই মানের উপর ডিসিশন করে, মানের উপর বেসিস করে তুমি বলতে পারবা যে আচ্ছা ঠিক আছে এটা মিলিত হবে কিনা, বা একবার হবে কিনা, বা 2বার মিলিত হবে কিনা, এরকম জিজ্ঞেস প্রশ্ন উত্তর দিতে পারবো। সো প্রথম কাজ হচ্ছে ছবিটা আঁকবা, দ্বিতীয় কাজ হচ্ছে এটা ধরে নিবা যে টি ধরে নিব টি সময় পরে তারা মিলিত হবে। এখন কথা হচ্ছে তুমি আবার সিচুয়েশনটা আবার একটু চিন্তা করো, তুমি এ পজিশনে তুমি দাঁড়ায় আছো, বি পজিশন থেকে বাস যাওয়া শুরু করছে, এবং এটা হচ্ছে 1 ডিমেনশনাল মোশন। বাস ধরো টি সময় পরে এই বি পজিশন থেকে যায় এখানে আসছে, সি পজিশন আসছে। আর তুমি যেহেতু বলছো এই বাসটা ধরে ফেলছে, তার মানে এই এ থেকে তুমি আসলে দৌড় দিয়ে সি পজিশনে গেছো। মানে বেসিক্যালি এই বাসটা এই টি সময়ে, বাসটা টি সময়ে বি থেকে সিতে গেছে, বাসটা টি সময়ে বি থেকে সিতে গেছে, আর তুমি আসলে টি সময়ে এ থেকে সিতে গেছো। আর যদি এ থেকে সিতে না যেতে, তার মানে তুমি যেহেতু বাসটাকে ধরে ফেলছো, এই জন্য আমি আসলে বলতে পারি যে তুমি এ থেকে সি পর্যন্ত তুমি গেছো, আর বাসটা গেছে বি থেকে সি পর্যন্ত। এই কথাটা কি ক্লিয়ার? মানে এই মিলিত হবে এই জিনিসটা ধরার কাজই হচ্ছে এটা, যে আমি ধরে নিব যে তার মিলিত হয়েছে। এবার দেখি যে আসলে কি হয়। এখন একটু খেয়াল করো যে আমি যদি একটু বলতে পারি তার সি পয়েন্টে এসে মিলিত হয়েছে, এবং সময়ে কত কত সময় পরে মিলিত হয়েছে, টি সময় পরে মিলিত হয়েছে, তাহলে এবার আমি অ্যাপ্লিকেশন করি যে আচ্ছা টি এর মান বের করার চেষ্টা করি। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে আমি যেহেতু এ পয়েন্ট থেকে যাওয়া শুরু করে সিতে গেছি, মানে অ্যাকচুয়ালি আমার স্মরণ হচ্ছে আমার স্মরণ এস। এইটা হচ্ছে আসলে ধরো এস, আমি নাম দিই এস এ নাম দিই। আমার স্মরণ হচ্ছে এস এটা হচ্ছে তোমার এ থেকে সি। এখন খেয়াল করো এ থেকে সি এটা আমি জানি, কিন্তু আমরা আবার এটা বের করতে পারি না। আমরা তো জানি সমবেগে চলার সময় এস ইকুয়াল টু ভিটি হয়। আমার টাইম তো ধরে নিছি টি, তার মানে এখান থেকে বলতে পারি আমার স্মরণ এ ইকুয়াল টু ভিটি। এটা কি ক্লিয়ার? এখন খেয়াল করে দেখো আমার ভিটাও জানা নাই, কারণ আমি ভি এর মিনিমাম ভ্যালুটা বের করবো, আর টি তো আমি ধরে নিছি, কাজে এখানে আমি একটু রেখে দিই। আচ্ছা ভিটি আছে এটা আমি জানি না, বাট আমি একটু জানি যে আমার স্মরণ এস এ অথবা এসি এটা সমান হবে আসলে ভিটি। একটু যখন বের করে আসছে এটা আপাতত বের করে রাখো, দেখি কি হয়। সেটা হচ্ছে ধরো তোমার 1 নম্বর সমীকরণ। এখন আমার স্মরণ তো বুঝলাম, এবারে আরেকটা স্মরণ আছে, সেটা হচ্ছে বাসের স্মরণ। বাসের স্মরণ ধরো এস বি, বি থেকে যাওয়া শুরু করছে, যেটা বাসের স্মরণটা হচ্ছে তোমার বিসি। এখন বাসের স্মরণ কত হবে, বাস এখান থেকে যা বি পয়েন্ট থেকে যাওয়া শুরু করছে কিভাবে, ইউ ইকুয়াল টু 0, আর এ সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এবার খেয়াল করো বাসের স্মরণ কত হবে, এই ইউ ইকুয়াল টু 0 হবে এবং 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং টি সময় দেওয়া আছে। তাহলে এবার খেয়াল করো আমার গতি 3 নম্বর সূত্র কি ছিল, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার না। এখান থেকে খেয়াল করো, এখন তোমাদের বলছিলাম যে স্থানাঙ্ক ধরে নিতে, তো তুমি যদি এই পয়েন্টটাকে 0 হিসাব করো, তুমি ডান দিকে সবসময় পজিটিভ ধরবে, তাহলেই হবে। আমি যেহেতু বাম দিকে যাচ্ছি না, তুমি ডান দিকে সবকিছু পজিটিভ ধরবে, তাহলে ইউটা তো থাকলো, আর এ হচ্ছে এদিকে, এই জন্য তোমার এ পজিটিভ, সমস্যা নাই। তার মানে এ এর ভ্যালু হচ্ছে তোমার আসলে এখানে এ এর ভ্যালু হচ্ছে পজিটিভ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার,
আর ইউ এর ভ্যালু তো 0, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আর আমি যেহেতু বেগ এদিকে, আমার বেগটা এদিকে, তার মানে আমার বেগটা আসলে ভি পজিটিভ, আমার বেগ ভিটা আসলে পজিটিভ, এটা নিয়ে প্যারা নেই। সো আপাতত দরকার নেই। তাহলে এইটা হচ্ছে তোমার এখানে এস ইকুয়াল টু সাবস্টিটিউট করে ইউজ করতে পারো। তাহলে ইউ এর ভ্যালু কত? আর এখানে ইউ এর ভ্যালু হচ্ছে তোমার 0, এ এর ভ্যালু হচ্ছে তোমার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টি এর ভ্যালু আমি আসলে ধরে নিছি। তাহলে টি এর ভ্যালু হচ্ছে টি, কারণ আমি টি ধরে নিছি। তাহলে এখান থেকে ইউজ করো, ইউ যদি গতি সমীকরণটা ইউজ করি, ইউটি প্লাস সারফেস স্কয়ার ইউজ করলে তোমার ইউ হচ্ছে তোমার 0, টি তো টি, প্লাস হাফ হচ্ছে হাফ, এ হচ্ছে তোমার 2, আর টি স্কয়ার হচ্ছে তোমার টি স্কয়ার। তাহলে এখান থেকে আমি বলতে পারি সুতরাং বিসি এর ভ্যালুটা হচ্ছে আসলে হাফ আর হাফ কাটা যাবে, তাহলে এটা আসবে তোমার টি স্কয়ার। এটা কি বুঝছো? মানে বিসি এর ভ্যালু টি স্কয়ার বের করলাম কিভাবে? এখন আমি টি সমান করে মিলিত হওয়া ধরে এই দুটো সমীকরণ পাইলাম। এখন আমি যেটা করতে পারি যে আমার এখানে আননোনটা হচ্ছে আসলে টি, এখন টিটাকে কোনোভাবেই সমীকরণে ইনকর্পোরেট করা যায় কিনা এটা আমি আসলে চেষ্টা করবো, ঠিক আছে? সে একটু খেয়াল করে দেখো যে আমি এখানে একটা কাজ করতে পারি। কি কাজ? আমি তো এটা জানি, আমরা তো একটু ছবি দেখে বুঝতে পারতেছো যে বিসি হচ্ছে এটুকু আর এসি হচ্ছে পুরোটা। তার মানে এখান থেকে আমি আসলে বলতে পারি যে এই এসিটা হচ্ছে, এসি জিনিসটা হচ্ছে বেসিক্যালি এ বি প্লাস বিসি। ছবি দেখে বোঝা যাচ্ছে, কারণ এসি হচ্ছে তোমার এ বি দূরত্বটা প্লাস বিসি দূরত্বটা। এখন অ্যাটলিস্ট খেয়াল করে দেখো আমার এ বি দূরত্বটা কিন্তু অলরেডি দেওয়া আছে, যে এ বি দূরত্ব হচ্ছে 13 মিটার, কারণ আমাকে বলা হয়েছিল 13 মিটার পিছন থেকে যাওয়া শুরু করছে, তার মানে এই দূরত্ব হচ্ছে 13 মিটার। এখান থেকে আমি বলতে পারি যে এই ডিসটেন্স থেকে বলতে পারি এসি এ বি হচ্ছে আমার কাছে এ বি দেওয়া আছে 13 মিটার, তার মানে এখান থেকে বলা যায় এসি এর ভ্যালু কত? এসি এর ভ্যালু হচ্ছে তোমার ভিটি, এসি আমি বের করলাম, এসি হচ্ছে তোমার ভিটি 1 নম্বর সমীকরণ থেকে, ইকুয়াল টু এ বি হচ্ছে তোমার 13 মিটার, আর বিসি বিসি হচ্ছে তোমার টি স্কয়ার। এটা কি বুঝতে পারছো? এই জিনিসটা কি সবার কাছে পরিষ্কার? আচ্ছা এবার খেয়াল করো, আমি এখান থেকে আসলে টি এর মান বের করে ফেলতে পারবো কিভাবে? টি এর মান দেখো, আমি এখান থেকে টি এর মান একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করো, টি এর মান করলে আসবে তোমার আসবে মাইনাস ভিটি প্লাস 13 ইকুয়াল টু 0। ডান। এখন সমস্যা যেটা হইছে সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখো যে তুমি এখানে দুইটা জিনিস জানো না। কি জানো না? তুমি এখানে টি এর মানও জানো না, আবার ভি এর মানও জানো। তাহলে ঝামেলা বেঁধে গেল না? তুমি টি এর মান কিভাবে বের করবা? এখন ধরো তোমার ভি এর মানের যেহেতু মান বের করতে বলছে, ধরো ভি এর একটা লিমিট বের করতে বলছে, ভি এর মিনিমাম ভ্যালু কত হবে। সেই জন্য আমি একটা কাজ করি যে আসলে টি এর মানটা তুমি ধরে নাও ভি এর মান জানো, এবার টি এর মান বের করো। তোমরা দীঘাতে ই পড়ছো না যে কি বলে দ্বিঘাত সমীকরণ কোয়াড্রেটিক ইকুয়েশন সলিউশন পড়ছো না, যে ax প্লাস by প্লাস c, ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই সমীকরণ সমাধান পড়ছো না? এরকম হয় যে x ইকুয়াল টু আসছে তোমার মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা ইউজ করো, দেখি কি আসে। তাহলে এখান থেকে আমি বলতে পারি এখানে এক্সটা হচ্ছে তোমার t, আর ওয়াইটা এখানে এভাবে চিন্তা করো, এটা কম্পেয়ার করো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তার মানে বেসিক্যালি এই সমীকরণে আমি বলতে পারি a এর ভ্যালু হচ্ছে তোমার আসলে 1, b এর ভ্যালু হচ্ছে তোমার আসলে মাইনাস v, আর c এর ভ্যালু হচ্ছে তোমার আসলে 13, আর আমার এখানে x আসলে ধরতেছি t। এখান থেকে তুমি যদি এই দ্বিঘাত সমীকরণে অ্যাপ্লিকেশনটা করো, সমীকরণে অ্যাপ্লাই করো, তাহলে আসবে তোমার x না, অ্যাকচুয়ালি এটা আসবে তোমার t, আর আমি x সমান করছি যেহেতু t, মানে বেসিক্যালি t এর ভ্যালু আসবে তোমার মাইনাস b মানে হচ্ছে তোমার v প্লাস মাইনাস রুট ওভার কত জানি b স্কয়ার মাইনাস 4ac। b স্কয়ার কত? b হচ্ছে তোমার মাইনাস b, এটা স্কয়ার মাইনাস 4ac, 4ac হচ্ছে তোমার 4, a হচ্ছে তোমার 1, আর c হচ্ছে তোমার 10 ডিভাইডেড বাই 2a। এটা কি বুঝতে পারছো? এটা কোথা থেকে আসলো? তাহলে ফাইনালি আমি আসলে বলতে পারি যে এখান থেকে t এর ভ্যালুটা কত আসবে, যে v প্লাস মাইনাস রুট ওভার v স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2। এটা কি সবার কাছে ক্লিয়ার? তার মানে আমি ফাইনালি বলতে পারি যে দেখো t এর মান আসতেছে এরকম, যে v প্লাস মাইনাস রুট ওভার v স্কয়ার মাইনাস 52 ডিভাইডেড বাই 2। এটা কত বুঝছো? এটা পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা এখন কথা হচ্ছে যে খেয়াল করে দেখো যে আমার কাছে চাওয়া হয়েছে যে ভি এর মিনিমাম ভ্যালু কত। আমি একটু প্রশ্নটা খেয়াল করে দেখো, আমাকে জিজ্ঞেস করছো তুমি মিনিমাম কত বেগে দৌড় দিতে হবে তোমাকে, তাহলে আমাকে চাওয়া হয়েছে ভি মিনিমাম চাওয়া হয়েছে।
একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে ভি মিনিমাম বের করার জন্য আমি একটা কাজ করতে পারি। কি কাজ? এখানে এখানে একটা ডেঞ্জারাস টার্ম আছে। কি ডেঞ্জারাস টার্ম? এই যে ভিতরে রুটের ভিতরে টার্মটা আসলে ডেঞ্জারাস টার্ম। কেন ডেঞ্জারাস টার্ম? কারণ হচ্ছে তুমি খেয়াল করে দেখো যে ভি স্কোয়ার মাইনাস 52 এই জিনিসটা যদি নেগেটিভ হয়ে যায়, লেস দেন 0 হয়ে যায়, তাহলে কিন্তু টি এর মানটা কি হয়ে যাবে? অবাস্তব হয়ে যাবে না? টি অবাস্তব হয়ে যাবে না? আর টি অবাস্তব হওয়া মানে কি? তার মানে মিলিত হবে না। আমরা টি অবাস্তব হওয়া মানে হচ্ছে তার কোনো সময় পরে মিলিত হবে না। মানে বেসিক্যালি এটা হলে তোমার দুটা মিলিত হবে না। এটা অবাস্তব হওয়া মানে হচ্ছে মিলিত হবে না, মানে তুমি ধরতে পারবে না। মিলিত হবে না মানে বেসিক্যালি বাসটা ধরতে পারবে না, মানে বাস মিস করবে। তার মানে আমি এটা বলতে পারি যে আমাকে এটা হইতে হবে যে এই ভি স্কোয়ার মাইনাস 52 এটা মাস্ট বি লেস দেন ইকুয়াল টু 0 হইতে হবে। এটা যদি লেস দেন ইকুয়াল টু 0 না হয় তাহলে আসলে ধরতে পারবে না। তার মানে আমি এটা বলতে পারি যে এটা হইলে তোমার টি বাস্তব আসবে, আর তখন আসলে আসলে বাস ধরতে পারবে। এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে ভাই এমনও তো হইতে পারে যে এখানে প্লাস মাইনাস আছে, যে ভি প্লাস মাইনাস এটা, কিন্তু অ্যাটলিস্ট খেয়াল করে দেখো যে ভি এর মান যদি বাস্তব হয়, এই ভিতরের একটা মানটা বাস্তব হওয়াটাই এনাফ। কারণ মাইনাসটা তো হিসাব করা লাগবে না। ধরো ভিতরের মানটা বাস্তব হলে প্লাসটা নিলে একটা বাস্তব মান পাওয়া যাবে না? কারণ দেখো এই মানটা যদি 0 হয়, মানে ভিতরের মানটা যদি 1ও হয়, ভিতরের মানটা যদি 1ও হয়, যে ভিতরের মানটা যদি 1ও হয়, তাও তোমার এখান দিয়ে তোমার একটা বাস্তব মান পাওয়া, তুমি এখানে পাবা ভি প্লাস 1 ডিভাইড বাই 2 এরকম কিছুটা আসবে। তার মানে তোমার এই ভিতরের জিনিসটা বাস্তব হওয়াটা আসলে এনাফ। মানে আমাকে বলতে পারতেছি যে আমি ভি এর মানের একটা লিমিটেশন পাই গেছি। দেখো তো ভি এর মানের একটা লিমিট পাই গেছি, যে ভি এর মানের একটা অসমতা পাই গেছি, যে আমি অসমতা দেখে বলতে পারবো যে আচ্ছা ভি এর মান আসলে এর মধ্যে থাকতে হবে, এর মধ্যে না থাকলে আসলে আমি এই মানটা গ্রহণযোগ্য হবে না। এটা কি সবচেয়ে পরিষ্কার? তাহলে এবার দেখে বলো তো ভি এর মিনিমাম ভ্যালু কত হতে পারে? মানে এটা যদি মিনিমাম চাওয়া হয়েছে, তার মানে সবচেয়ে ছোট ভ্যালু যদি নেই, তার মানে ভি এর মান আসলে এই জিনিসটা সমান 0 হতে পারে। আমি বলতে পারি ভি মিনিমাম এটা স্কোয়ার মাইনাস 52 এটা সমান হইতে হবে আসলে, আচ্ছা আমি উল্টা করলাম, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 না, এটা আসলে লেস দেন ইকুয়াল টু 0 না, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। কারণ লেস দেন 0 হলে তো আসলে অবাস্তবিক হয়ে যায়, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। আর আমি যদি সর্বনিম্ন মান চাইতে চাই, তাহলে এটা আসলে ইকুয়াল টু 0 হতে হবে, মানে এর চেয়ে নিচে আমি আর নামবো না। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ভি এর মিনিমাম ভ্যালুটা হচ্ছে ভি মিন, এই ভ্যালুটা আসলে হবে তোমার √52। এটা কি বুঝছো সবাই? তার মানে √52 মান কত? 4 × 52 মানে 2√13 আসবে, মানে মোটামুটি এটা আসবে তোমার 7.21, মানে অ্যারাউন্ড অ্যাবাউট 7.21 টাইপের মিটার পার সেকেন্ড। এই জিনিসটা কি বুঝছো যে মিনিমাম ভ্যালু এত হতে পারে, এর নিচে আসলে যেতে পারবে না। কারণ এর উপরে গেলে তো হবেই, মানে এর চেয়ে বড় মান হলে তো হবেই, বাট এর চেয়ে নিচে যদি যায় তাহলে আসলে এটা মানে অবাস্তব মান চলে আসবে টি এর মানটা, আর অবাস্তব মান আসা মানে হচ্ছে তারা কখনো মিট করতে পারবে না। এই জিনিসটা কি পরিষ্কার সবার কাছে? এটা এখানে কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা এখানে যদি কার কোনো প্রশ্ন না থাকে তাহলে এই প্রবলেমটা আরেকটা ভেরিয়েশন হইতে পারে। কি টাইপের ভেরিয়েশন? তোমাকে ধরো আমি এখানে দেখো ভি এর মিনিমাম ভ্যালু চাইছি না, যে ভি এর মান কত হইতে পারে, তোমাকে এরকম বলতে পারে যে তোমার ভেরিয়েশন হইতে পারে, ধরো ভি এর মান তোমাকে বলে দিল, তোমাকে বলা আছে ভি ধরো 13 মিটার পার সেকেন্ড। এবার তোমাকে বললো যে মিনিমাম কত দূরত্বের পরে হইলে তুমি আর ধরতে পারবে না, মানে কত দূরত্ব হইলে সে আর ধরতে পারবে না। তার মানে তখন তোমার এখানে ভি এর মান দেওয়া থাকবে, তোমাকে এক্স এর মানের লিমিট চাবে যে মিনিমাম কত হইতে পারে। অথবা এরকম বলতে পারে যে তোমার এক্স এর মানও দিয়ে দিছে, ভি এর মানও দিয়ে দিছে, তোমাকে বলবে যে তার সে বাসটা ধরতে পারবে কিনা। যাই হোক না কেন একই প্রসেস, তুমি টি এর মানটা বের করবা, টি এর মান বের করে তোমার যদি যেটাই চায়, তোমার যদি অসমতা চায়, তাহলে এই এই টি এর মানের সমীকরণটা বের করবা, বের করে দেখবা যে কোন মানের জন্য সংজ্ঞায়িত হচ্ছে, আর মানে সংজ্ঞায়িত বা বাস্তব হচ্ছে সেই মানটা বের করবা। মানটা বের করে দেখাবা যে আচ্ছা এই মানটা না হইলে সংজ্ঞায়িত হবে না, তার মানে মিনিমাম ভ্যালু এত অথবা ম্যাক্সিমাম ভ্যালু এত। অথবা তুমি সেখান থেকে ডিসিশন নিতে পারবা যে দূরত্ব এত বেশি হলে আর সে ধরতে পারবে না, এরকম কিছু একটা। এটা কি বুঝতে পারছো? সো বেসিক আইডিয়াটা হচ্ছে তোমাদের প্রশ্নটা কথায় দেওয়া থাকবে, কথায় দিলে আসলে খুব বেশি কিছু বোঝা যায় না। কথা থেকে প্রথম কাজ হচ্ছে তোমার এই ছবিটা আঁকা, ছবিটা আঁকলে তোমার অনেক কিছু ক্লিয়ার হবে। ছবিটা আঁকার পরে 2 নম্বরের স্টেপটা হচ্ছে তুমি ধরে নেবে, আচ্ছা তুমি ধরে নিলা যে টি সময় পরে মিলিত হবে, হবে ধরে নিয়ে তারপর টি এর মানটা বের করবা, বের করে দেখবা যে টি এর মান যদি বাস্তব হয় তাহলে সে মিলিত হবে, আর যদি বাস্তব না হয়, বাস্তব মানে বেসিক্যালি ভ্যালিড কোনো মান হয়, মানে ধরো টি এর দুইটা মানে আসছে নেগেটিভ, তাহলে তো হবে না।
মানে এমন মান হইতে হবে যেটা আসলে ভ্যালিড মান, কোনো মেক সেন্স করে এরকম মান হইতে হবে। যদি সেরকম না হয় তাহলে তুমি বলবা যে আচ্ছা তারা মিলিত হবে না, আর সেরকম হইলে তো ভালো। এটা কি বুঝতে পারছো? সো এখন তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে আমাদের আসলে তোমাদের এই জিনিসপাতিগুলো 9-10 অলরেডি পড়ে আসার কথা। সো আমি এখানে নতুন আইডিয়া বলতে একটা জিনিস ইন্ট্রোডিউস করছি, সেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। তোমরা সবসময় বলি তোমরা ফর্মুলা কখনো সবকিছু মুখস্থ করতে যাবা না, তোমাদের বেসিক্যালি চারটাই গতির সূত্র আছে, চারটা গতির সূত্র মনে রাখবা। এবং তার পরবর্তীতে এ এর মান প্লাস হবে না মাইনাস হবে, জি এর মান উপরে ওঠার সময় প্লাস নিতে হবে না মাইনাস নিতে হবে, এটা তোমার ব্যাপার। সেই কাজ করার জন্য তোমরা যেটা করবা কোঅর্ডিনেট সিস্টেম ধরে নিবা। যেমন আমরা এই 2 নাম্বার প্রবলেমটা দেখানোর সময় বলছিলাম যে তুমি এই এইচ ইকুয়াল টু ইটি মাইনাস হাফ জিটি স্কয়ার হবে না এইচ ইকুয়াল টু ইটি প্লাস হাফ জিটি স্কয়ার হবে, এসব ফেলে মুখস্থ করার কোনো দরকারই নেই। তুমি যেটা করবা ফার্স্টলি তুমি যে কোনো প্রবলেম সলভ করার সময় ওয়ান ডিমেনশনাল মোশন প্রবলেম সলভ করার সময় এটা টু ডিমেনশনের জন্য প্রযোজ্য। টু ডিমেনশনাল বেশি করে লাগবে, বাট ওয়ান ডিমেনশনটা সবসময় লাগবে। যে তুমি ফার্স্ট অফ একটা কোঅর্ডিনেট সিস্টেম ধরে নিবা, ধরে নিয়ে বলবা যে আমি এই দিকটাকে পজিটিভ ধরছি, এই দিকটাকে নেগেটিভ ধরছি। তারপর সেই অনুপাতে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো বের করার চেষ্টা করবা। সেখানে আমি যেমন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে কিন্তু আমার সর্বোচ্চ উচ্চতা এইচ চাওয়া হয়েছিল, আমার কিন্তু শেষ বেগের ভ্যালু দেওয়া ছিল না। আমি মানে ট্রিক খাটায় বের করে নিলাম যে শেষ বেগ সর্বোচ্চ উচ্চতায় ভি এর ভ্যালু হইতে হবে 0। এবার সেটা যখন করে ফেলছি তারপর আমি আসলে সবগুলো একসাথে লিখলাম, সবগুলা জিনিস একসাথে লিখবা, লিখে দেখবা যাচ্ছে আমার আদি বেগ দেওয়া আছে, ভি দেওয়া আছে, এস দেওয়া আছে, এ দেওয়া আছে। তারপর তুমি চারটা সমীকরণ থেকে চুজ করবা যাচ্ছে আমার কোনটা ইউজ করলে আমার ব্যবহার মানে কোনটা ইউজ করলে আমার সমীকরণ মানে ইটা তাড়াতাড়ি বের হয়ে যায়, মানে কিটা বের করা সম্ভব হয়। এটা কি সবার ক্ষেত্রে? সিমিলারলি পরের প্রবলেমগুলো সেম। তুমি যেটা করবা ফার্স্টলি তোমাকে আসলে এই জিনিসটা জানতে হবে যে তোমাকে এই ভিজুয়ালাইজ করতেটা পারতে হবে যে আমি এই প্রবলেমটাকে ভিজুয়ালাইজ করতে পারতেছি কিনা। যদি তুমি ভিজুয়ালাইজ করতে পারো প্রবলেমটা আশা করি খুব ইজিলি সলভ হয়ে যাবে। সো তোমাদের কাজ হচ্ছে আজকে তোমাদের যার কাছে যে বই আছে তাই নিয়ে ছাপাই পড়বা বেসিক্যালি মানে যে বই আছে সেই বইগুলার গতির প্রবলেমগুলো করবা। তোমাদের বেসিক্যালি এটা 9-10ও পড়ে আসছো, তাও এটা আবার বলতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আবার একটু পড়বা যে কি কি প্রবলেম মানে কি কি প্রবলেম হইতে পারে। তো গতির চ্যাপ্টারে তোমাদের আমি বেশ কিছু জিনিসপাতি পড়াই নাই, যেমন ওই ক্যালকুলাস দিয়ে ক্ষেত্রফল বের করা মানে ইন্টিগ্রেশন এগুলো আমি পড়াই নাই, এগুলো আমি আস্তে আস্তে পড়াবো, সমস্যা নাই। বাট আমরা বেসিক্যালি প্রবলেমগুলো দেখবা, আর মানে প্রতিবেদনগুলো আপাতত এই মুহূর্তে মনে দেখার দরকার নেই, তোমরা 9-10 যে প্রতিবেদন করছো সেটাই থাকুক। আর তোমরা বেসিক্যালি প্রবলেম সলভ করবা। তোমাদের দেখবা যে অনেক প্রবলেম আছে যে তোমরা 9-10 যেহেতু করে আসছো, তুমি চারটা গতিসূত্র যেহেতু জানো, তো সেই জিনিসটা ব্যবহার করে যে কয়টা প্রবলেম সলভ করা যায় সেই প্রবলেম সলভ করো। তারপর ইনশাল্লাহ আমরা নেক্সট দিন পরের টপিকে যাবো আর তোমাদের সমস্যা দেখবো ইনশাল্লাহ। আমি নেক্সট দিন আশা করি চেষ্টা করবো তোমাদের সমস্যা দেখতে, মানে তোমরা প্রবলেমগুলো আগে করো তারপরে সামনের দিকে আমরা আগে চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত থাকি।